আবিরকে জেলে পাঠালে পরশুরাম ও তার পরিবারকে শুট করতে যায় আরাধ্যা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কোর্টে কেস উঠলে তখন কোর্টের মধ্যে তটিনী ও নন্দিনী মিলে সবকিছু প্রমাণ করে দেয়, আর সত্যজিৎ মুখার্জি সহ সবারই জেল হয়ে যায়। এরপরে দেখা যায় সেখানে বসেই আরাধ্যা প্রতিজ্ঞা করে যে তটিনী ও তার পরিবারকে শেষ করে দেবে ও কোনোভাবেই তাদেরকে সুখী হতে দেবে না। তটিনী ওকে সুখী হতে দেয়নি বলে ও তটিনীকে সুখী হতে দেবে না। এরপরে দেখা যায় আরাধ্যা সেখান থেকে বের হয়ে গেলে তখন তটিনী অবাক হয়ে আরাধ্যার দিকে তাকিয়ে থাকে। এরপরে দেখা যায় কোর্টের বাইরে এসে তটিনী আরাধ্যাকে বলতে থাকে, আরাধ্যা তুই কষ্ট পাচ্ছিস কেন বোন? তোকে তো আমি বলেছি যে এই ছেলেটা ভালো নয়, এই ছেলেটা তোর যোগ্য নয়, তুই কেন বুঝতে পারছিস না? বোঝার চেষ্টা কর। এই ছেলেটাকে জন্য তোর জীবনটা একদম নষ্ট হয়ে গেছে। আয়ুষী বুঝতে পারছে, তবে তুই কেন বুঝতে পারছিস না? তোর আর আয়ুষীর জীবনে তোর সেম এক ঘটনাটাই ঘটেছে। তারপরেও তুই কেন বুঝতে পারছিস না বলতো? তোর বিয়ের সময়ও কাবির আমার লাট্টুকে কিডন্যাপ করেছিল, আর আর আয়ুষীও আমার ছেলেকে কিডন্যাপ করেছে। তারপরেও তুই কেন বুঝতে পারছিস না? আয়ুষী তো নিজের ভুলটা বুঝতে পেরেছে, তুইও নিজের ভুলটা বুঝতে শিখ বোন। এভাবে এভাবে নিজের জীবনটা নষ্ট করিস না। তখন আরাধ্যা বলতে থাকে, তুই আমাকে জ্ঞান দিতে আসিস না। তোকে আমি একটা কথা বলে এসেছিলাম, মনে আছে? যে আমার কাবিরের যদি কিছু হয়ে যায় তবে আমি তোকে ছাড়বো না, তোকে সুখী হতে দেব না। আজ থেকে তুই আমার কম্পিটিটর। তাই তুই মনে রাখিস যে আজ থেকে আমি যেহেতু সুখী নই, তুইও সুখী হতে পারবি না। আমার কাবির যেহেতু জেল খাটবে, তোকেও আমি এমন অবস্থা করব, তোর স্বামী বাইরে থেকেও তোর সংসারটা একদম কাচের মতো ভেঙে যাবে। তখন তটিনী বলতে থাকে, আরাধ্যা আমি তোর দিদি হই, তুই এটা ভুলে যাচ্ছিস। আমি তোর ছর্দি ভাই হই, এটা এটা মাথায় রাখিস। তখন আরাধ্যা বলতে থাকে, আমি তোকে ছর্দি ভাই মানি না। আমার জীবন থেকে ছর্দি ভাই আর বদ্দি ভাই দুজনেই মুছে গেল। আজ থেকে তোদের দু বোনের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই। আর আমার দিদি, ওর সঙ্গে সম্পর্ক রাখবো কিনা এটা ভেবে দেখবো। ও সাক্ষী দিয়ে আমার বরকে এভাবে এভাবে জেলে পাঠালো, তো এটার শাস্তি ওকেও পেতে হবে। আর আমার ড্যাডিকেও জেলে পাঠিয়েছিস তোরা, আর এটার জন্য তোদের পস্তাতে হবে। আমি তোকে আগে সাবধান করেছিলাম, তারপরেও তুই শুনিসনি। তখন তটিনী আরাধ্যাকে থাপ্পড় মেরে বলতে থাকে, তুই কেন বুঝতে পারছিস না আরাধ্যা? ওরা ক্রিমিনাল, ওদের যত বাইরে রাখবি দেখবি একটা সময় এসে তোর জীবনটাই একদম নরক হয়ে যাবে। আর আয়ুষীকে যেভাবে যেভাবে বিজিত পাচার করে দিতে চেয়েছিল, তোকেও কিন্তু ঠিক সেভাবেই পাচার করে দেওয়ার প্ল্যানও হয়েছিল। শুধু শুধু কাবির ভালোবাসে বলে তোকে তোকে কাছে রেখে দিয়েছিল, কিন্তু আজ নয় কাল তোকেও পাচার করে দিত কাবির। এরপর আরাধ্যা বলতে থাকে, আমি বিশ্বাস করি না, কাবির আর আমার শ্বশুর মশাই কখনো কখনো আমার সঙ্গে এমনটা করতে পারে না। কাবির আমাকে ভালোবাসে, আর আমার শ্বশুর মশাইও আমাকে স্নেহ করে। তখন দেখা যায় তটিনী বলতে থাকে, সবটাই ভেদ, শুধু শুধু তোকে দিয়ে এই কাজগুলো করানোর জন্য, তোকে ওদের দলে রাখার জন্যই সবকিছু ওদের ভেদ। প্লিজ বোন, বোঝার চেষ্টা কর। তখন আরাধ্যা বলতে থাকে, আমি তোর কথা বুঝতে চাই না, এই বলে সেখান থেকে চলে যায়। তখন নন্দিনী এসে তটিনীকে বলতে থাকে, নন্দিনী, তটিনী কষ্ট পাস না, তুই কষ্ট পাস না বোন। ও ওকে ওকে একটু সামলাতে দে নিজেকে, আমরা আমরা সবাই মিলে ওকে বোঝাবো। তখন তটিনী বলতে থাকে, কি করে বোঝাবি দিদি? বাড়িতে পরিস্থিতিটা এখন অনেক খারাপ হয়ে যাবে, বাড়িতে গিয়ে দেখ অনেক অনেক খারাপ অবস্থা হয়েছে সবাই। জানিস, মামার কাকিমণি এসেছিল তো আমাদের বাড়িতে, আর কাকিমণি এসে শিবপ্রসাদকে টাকা অফার করেছিল আমার স্বামীকে নাকি ও কিনে নেবে, আমার স্বামীকে দর হাঁকছিল। তখন দেখা যায় এ কথা শুনে নন্দিনী অবাক হয়ে যায়। নন্দিনী বলতে থাকে, এসব কি বলছিস তুই? কখন এটা হয়েছে? তখন তটিনী বলতে থাকে, হ্যাঁ কালকে এসেছিল ওরা সবাই মিলে, কিন্তু আমরা আমরা কথা শুনিনি, আর আমরা নাকচ করে দিয়েছি ওদের প্রস্তাব। তখন তো নন্দিনী বলতে থাকে, একদম ঠিক করেছিস। কখনো কখনো নিজেদের বিক্রি করবি না, ক্রিমিনালদের সঙ্গে কখনো আপোষ করবি না। তখন তটিনী বলতে থাকে, দিদি
আজকের পর থেকে তো তোরও রিস্কটা বেড়ে গেল। এখন এখন সাবধানে থাকিস। তোকেও কিন্তু ক্ষতি করার চেষ্টা করবে। আর আরাধ্যা যেরকম উন্মাদ হয়ে উঠেছে, ও অবশ্যই কোনো না কোনো দিক থেকে আঘাত আনতে পারে। ও আমার ক্ষতি অবশ্যই করবে। ও সবসময় আমাকে থ্রেট করছে। তখন দেখা যায় নন্দিনী বলতে থাকে, আমি সাবধানে থাকবো, তুই বাচ্চাদের নিয়ে সাবধানে থাকিস। এরপরে আয়ুষী বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ সর্দি ভাই, তুই সাবধানে থাকিস, লাট্টু ও পিকুকে সাবধানে দেখে রাখিস। কারণ কারণ তোদের যা শত্রু বেড়েছে, এরকম শত্রুতা থাকলে অনেক বড় ঝামেলায় পড়ে যাবি বোন। তুই তোর বাচ্চাদের নিয়ে সুখে থাকিস। তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, এখন হয়েছে টটিনি, বাড়ি ফিরতে হবে তো, পিকু একা বাড়িতে আছে, তুমি কি ভুলে গেছো? আর লাট্টুকেও তো দেখতে যেতে হবে আজকে। তখন টটিনি বলতে থাকে, দিদি আমি আসছি রে, সময় নেই। এইদিকে ওইদিকে পিকু একা বসে আছে বাড়িতে, মেয়েটা আমার একা একা আছে, যদি ভয় পাই আমি যাচ্ছি রে। তখন দেখা যায় নন্দিনী ও আয়েশি বলতে থাকে, ঠিক আছে যা, আমরা এদিকটা সামনে নিয়ে চলে যাচ্ছি। নন্দিনী বলতে থাকে, কিছু ফর্মালিটিস আছে সেগুলো আমি পূরণ করে দিচ্ছি, পূরণ করে আমি বাড়িতে ফিরছি, দেখি ওদিকে মা মা কি করছে, মায়ের অবস্থাটা কেমন। তখন টোটেনি বলতে থাকে, মাকে একটু সামলে নিস, যতই হোক উনি তো ওনার হাজবেন্ড, এত বছর সংসার করে এসেছেন, একটু তো খারাপ লাগা থাকতেই পারে, তাই না? মম তো ভেঙে পড়ছে, তাই তুই বাড়িতে গিয়ে একটু মমকে সময় দিস। তখন দেখা যায় এই কথা শুনে নন্দিনী বলতে থাকে, ঠিক আছে বোন, তুই চিন্তা করিস না, আমি মমকে সময় দেব, মমকে বোঝাবো যে ওনারা ক্রিমিনাল, ওদেরকে যত বাইরে রাখবো ততই বিপদ, ওনারা ক্রমশ ক্রিমিনালিটি বাড়িয়ে দিচ্ছে। তখন দেখা যায় টটিনি বলতে থাকে, ঠিক আছে আমি যাচ্ছি, এই বলেই চলে যায়। এরপরে দেখা যায় বাড়িতে আসলেই পিকু বলতে থাকে, মাম্মি তোমরা যে বড়রা লড়াই করছিলে, তোমরা বড়রা সব সময় ঝগড়া করো, আর সেই ঝগড়ায় সাফার করতে হয় আমাদের। তারপরে ওদিকে কি হলো? তখন দেখা যায় এ কথা শুনে টটিনি বলতে থাকে, মা তোমাকে এসব ভাবতে হবে না, তোমাকে এসব নিয়ে চিন্তা করতে হবে না, এটা বড়দের ব্যাপার, বড়দেরকে বুঝতে দাও। এই বলে টটিনি ভেতরে চলে যায়। আর ভেতরে গিয়ে ফ্রেশ হয়ে এসে বলতে থাকে, আজকে মাটন রান্না করা হবে, আমার লাট্টুকে আমি খাওয়াবো, ডক্টর পারমিশন দিয়েছে তো, আমার লাট্টু মাটন খাবে। এরপরে দেখা যায় শিবপ্রসাদ মাটন এনে দিলে টটিনি রান্না শেষ করে বাটিতে উঠিয়ে নেয়। এরপরে দেখা যায় শিবপ্রসাদকে বলতে থাকে, তুমি মেয়েকে নিয়ে বাড়িতেই থাকো, আমি আমি একটু হসপিটালে যাচ্ছি, লাট্টুকে মাটন খাইয়ে আসবো। তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, আমিও যাই। তখন টটিনি বলতে থাকে, তুমি তুমি তো অনেক অনেক ধকল সইয়ে এলে, এখন একটু রেস্ট নাও। আর পিকু বাড়িতেই আছে, তুমিও থাকো, আমি যাবো আর আসবো, গিয়ে গিয়ে শুধু ছেলেকে খাইয়ে আসবো, খাইয়ে ডক্টরের থেকে শুনে আসবো যে আমি আমার লাট্টুকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারবো কবে, আর ডক্টর কি বলে এটাও জেনে আসবো। লাট্টুর শরীরটা এখন কিরকম আছে, ডিটোরিয়েট করেছে কিনা সেটাও শুনে আসবো। তখন দেখা যায় এই কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে, ঠিক আছে টোটেনি, সাবধানে যেও, এখন তো চারদিকে বিপদ ওত পেতে আছে, সাবধানে যেও, কোনো যেন বিপদে না পড়ো, আর কোনো ঝামেলা হলে সঙ্গে সঙ্গে আমাকে ফোন করে দিও। তখন টোটেনি বলতে থাকে, ঠিক আছে তোমাকেই ফোন করব। এই বলে তটিনী মাটন নিয়ে বেরিয়ে যায়। এরপরে পিকু শিবপ্রসাদকে বলতে থাকে, পা তোমরা কেন এরকম বড়রা সব সময় ঝগড়া করো বলো তো? এভাবে ঝগড়া করলে তো ভালো লাগে না, ওনারা রিচ, আমরা অনেক 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 গরিব, এই জন্যই কি তোমরা ওদের সবসময় ঝগড়া করো? তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, হ্যাঁ মা, টাকা থাকলেই যে মানুষ হওয়া যায় না, এটা তোমার ওই রাক্ষস দাদু আছে না, ওদেরকে দেখলেই বোঝা যায়। কারণ ওরা যেরকম করে তোমাদের সব সময় তোমার মাম্মিকে ছোট করে, এটার প্রতিবাদ তো করতে হবে, তাই না? আর ওনারা অনেক বড় ক্রিমিনাল, তুমি বুঝতে পারবে না মা, এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি বরং পড়াশোনায় মন দাও। এরপরে এদিকে দেখা যায় তটিনী হসপিটালে এসে লাট্টুকে খাইয়ে ডক্টরের সঙ্গে কথা বলে লাট্টুকে বাড়ি নিয়ে আসে। এরপরে বাড়ি নিয়ে এসে চারজনে মিলে একসঙ্গে মজা করতে থাকে। এদিকে আরাধ্যা পুরা পুরা উন্মাদ হয়ে ওঠে, রিভলভার নিয়ে তটিনীদের বাড়িতে চলে আসে। আর সেখান থেকে আড়াল থেকে রিভলভার তাক করে ধরে তটিনীর দিকে, আর মনে মনে বলতে থাকে,
আমি যেহেতু সুখী হতে পারিনি, তোদের কাউকেই সুখে থাকতে দেব না। হয় তোকে মারবো, না হলে তোর বরকে মারবো। আর তা না হলে তোর সন্তানদের মেরে দেব। আমি কিছুতেই তোদের তোদের একসঙ্গে সুখে সংসার করতে দেব না। কিন্তু আমার মনে হয় তোদের দুজনের একজনকে মারলে সেটা ভালো হবে। আর বাচ্চারা তো আর কোনো দোষ করেনি। বাচ্চাদের নাই বা মারলাম। ওরা ওরা যেকোনো একজনের সঙ্গে থেকে যাবে। এরপরে দেখা যায় আরাধ্যিয়া যখনই রিভলভার তাক করে ঠিক তখনই নজরে পড়ে যায় শিবপ্রসাদের। শিবপ্রসাদ দৌড়ে গিয়ে আরাধ্যাকে ধরে ফেলে আর থাপ্পড় মেরে বলতে থাকে, তোমার লজ্জা করছে না? ও না তোমার ছোট, তুমি কি করে ওর দিকে রিভলভার তাক করতে পারো? আর এখানে এখানে বাচ্চারা আছে, এটা তুমি বুঝতে পারলে না? তখন আরাধ্যিয়া বলতে থাকে, আমি আমি কিছুতেই বুঝতে পারবো না। আমার বরকে তোমরা জেলে পাঠিয়েছো, নিজেরা নিজেরা সুখে থাকবে আর আমি অসুখে থাকবো, এটা আমি কিছুতেই মেনে নেব না। আমি তোমাদের কখনো সুখী থাকতে দেব না। তখন তটিনী এসে আরাধ্যাকে থাপ্পড় মেরে বলতে থাকে, ছি আরাধ্যা, তোকে দেখে আমার ঘৃণা হচ্ছে। তুই এতটা নিচে নামতে পারিস? তোকে দেখে আমার করুণা হচ্ছে যে তুই এতটা এতটা নিচে নামতে পারিস। তখন আরাধ্যা বলতে থাকে, কেন কেন নিচে নামতে পারি না? আমি আমার সংসার বাঁচাতে সবকিছু করতে পারি। আমার আমার পুরো বাড়ি পড়ে আছে, সব পড়ে আছে, আমার কোটি কোটি টাকা পড়ে আছে, গয়না পড়ে আছে, কিন্তু কিন্তু এই জিনিসগুলো ভোগ করার মতো মানুষ নেই। আমার স্বামীকে, আমার শ্বশুরমশাইকে তুই জেলে পাঠিয়েছিস। আর 14 দিন পরে যদি ওদের নতুন করে আবার কাস্টাডি হয় তখন কি হবে? তোকে আমি থ্রেট করে যাচ্ছি। এরপরে 14 দিন পরে যদি তুই কোর্টে যাস তবে সেখানে আমি তোকে মেরে আমিও কাবিরের সঙ্গে জেল খাটবো। তখন দেখা যায় এ কথাটা শুনে তটিনী আরাধ্যাকে থাপ্পড় মারে আর বলতে থাকে, এসব কি বলছিস? তুই পাগল হয়ে গেছিস? ওই ছেলেটার জন্য তুই নিজেকে ক্রিমিনাল বানিয়ে ফেলছিস আরাধ্যা। তুই বুঝতে পারছিস না, তুই নিজেকে দিন দিন ক্রিমিনালে পরিণত করছিস। তখন দেখা যায় আরাধ্যা বলতে থাকে, কেন, তোর বর তো অফিসার, তুইও কি অফিসার নাকি? আর আমি আমার বর ক্রিমিনাল, তাই আমিও ক্রিমিনাল হচ্ছি। এতে এতে সমস্যার তো কিছু নেই। আমার বর যেখানে থাকবে আমিও সেখানেই থাকবো। এতে এতে আমার যেটা হবে হবে, কিন্তু তুই এসবের মধ্যে নাক গলাতে আসবি না। তখন তটিনী বলতে থাকে, ছি আরাধ্যা, ছি, তোকে দেখে আমার ঘৃণা হচ্ছে। তুই তুই এতটা নিচে নামতে পারিস? আমি তোর সর্দি ভাই হই, আমরা ছোট থেকে একসঙ্গে বড় হয়েছি। তোকে আমি কতটা স্নেহ করে বড় করেছি, তুই কি ভুলে যাচ্ছিস? আমরা সবসময় একসঙ্গে একসঙ্গে ঘুরতাম, একসঙ্গে খেলতাম, একসঙ্গে খেতাম, এবং একসঙ্গে পড়াশোনাও করতাম, শপিং এ যেতাম, কত কি করতাম। তারপরে তারপরে কখনো আমি তোকে কখনো দু চোখে দেখিনি। আমি কখনো তোকে মনে করিনি তুই আমার কাকাতো বোন। আমি সবসময় ভেবেছি আমরা আমরা সবাই নিজেই মায়ের পেটের এক পরিবারেই থাকি, একসঙ্গে থাকি আমরা সবাই নিজের বোন। কিন্তু তোরা কখনো আমাদের দু বোনকে নিজের বোন ভাবতে পারিসনি। কেন ভাবতে পারিসনি জানিস? কারণ তুই আর প্রার্থনা সবসময় স্বার্থপরই থেকে গেছিস, সবসময় নিজেদের স্বার্থই বুঝে গেছিস। কখনো কখনো অন্যের চাওয়াটা বুঝতে পাসনি, কখনো অন্যকে বুঝতে পারিসনি, তাই তোদের এই অবস্থা। তখন আরাধ্যা বলতে থাকে, আর জ্ঞান দিতে আসিস না, হয়েছে, অনেক জ্ঞান দিয়েছিস, জ্ঞানগুলো আর পছন্দ হচ্ছে না। তখন দেখা যায়, এই কথা শুনে তটিনী বলতে থাকে, ঠিক আছে, জ্ঞান পছন্দ হচ্ছে না এখন, তবে এখান থেকে বেরিয়ে